এই কানপুর টেস্ট শেষেই বাংলাদেশ ভারত মুখোমুখি হবে 3 ম্যাচ টি-20 সিরিজে। সেই জন্য আগের দিন ভারত 15 সদস্যের তাদের স্কোয়াড ঘোষণা করেছে এবং আজ বাংলাদেশ 15 সদস্যের টি-20 স্কোয়াড ঘোষণা করেছে। বাংলাদেশ এবং ভারতের টি-20 ফরম্যাটে কোনো তুলনাই চলে না। ধরেন র্যাঙ্কিংয়ে ভারত রয়েছে 1 নম্বরে, বাংলাদেশ রয়েছে 9 নম্বরে। আচ্ছা, সেটাও বাদ দেন। 3 মাস আগে যে সর্বশেষ টি-20 বিশ্বকাপটা হয়েছে সেইখানে ভারত বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে, আর আমরা কোনো মতে সেকেন্ড রাউন্ডে গেলেও নেপালের বিপক্ষে জিততে আমাদের কাল ঘাম ছুটে গেলেও ওইখানে গিয়ে আমরা সেমিফাইনালে ওঠার চান্সটা নেয়ার মতো সাহসী করতে পারিনি আফগানিস্তানের বিপক্ষে সেই ম্যাচে। সো ভারতের ক্রিকেট ট্রেন্ডটা কোন গতিপথে রয়েছে এবং বাংলাদেশের কোন গতিপথে রয়েছে এটা তো একেবারে স্পষ্ট বোঝাই যাচ্ছে। কিন্তু এই দুটো দল ঘোষণাতে ওইটা কি আরো একবার প্রমাণিত হলো না যে ভারত কেন বিশ্ব চ্যাম্পিয়ন এবং আমরা বাংলাদেশ কোথায় আসলে পড়ে রয়েছি? না, আমি বাংলাদেশ ভারত দুইটা টি-20 স্কোয়াডের দলগুলোর শক্তি দুর্বলতা ক্রিকেটারদের সেই আলোচনার প্রেক্ষিতে আমি এটা বলছি না। আমি বলছি দল ঘোষণার প্রেক্ষিতে, একটা টি-20 ওয়ার্ল্ড কাপ শেষে নতুন একটা চক্র শুরু করার প্রেক্ষিতে সেইখানটাতে ভারতের চেয়ে আমরা যে কত আলোকবর্ষ পিছিয়ে আছি তার একটা ছোট্ট উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন। দেখুন, সেটা আমি বলছি যে কোন প্রেক্ষিতে আমি বলছি। তার আগে হচ্ছে কি বাংলাদেশের এই স্কোয়াডটা যদি আমরা দেখি, সেই স্কোয়াডটা আমরা কি দেখতে পাচ্ছি? আমার মনে হয় যে টি-20 ওয়ার্ল্ড কাপের যে স্কোয়াডটা সেখান থেকে আমাদের পরিবর্তন বেসিক্যালি আসলে 3টা। এর মধ্যে একটা আমাদের ফোর্স চেঞ্জটা কি? সাকিব আল হাসান টি-20 ফরম্যাট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন, যদিও তিনি ফেরার একটা পথ খুলে রেখেছেন। যাক, ঠিক আছে, তিনি এই স্কোয়াডটাতে নেই। সাকিবের বদলে আমরা বলতে পারি যে মেহেদী হাসান মিরাজকে এখানে স্কোয়াডটাতে নেওয়া হয়েছে। আমাদের সৌম্য সরকারকে টপ অর্ডার ব্যাটসম্যান, তাকে বাদ দেওয়া হয়েছে, তার জায়গায় পারভেজ হোসেন ইমনকে নেওয়া হয়েছে এবং এখানে বাহাতি স্পিনার তানভীর ইসলামের জায়গায় নেওয়া হয়েছে রাকিবুল হাসানকে। এই হচ্ছে গিয়ে আমাদের মোটা দাগে না, এই 3টাই আসলে আমাদের পরিবর্তন হয়েছে। বাংলাদেশ যে 15 সদস্যের স্কোয়াডটা দিয়েছে সেই স্কোয়াডটার মধ্যে অনেকগুলো অসামঞ্জস্য রয়েছে, যেটা আসলে আবার টি-20 বিশ্বকাপকেই প্রতিফলিত করে বলে আমার কাছে মনে হয়। গাজী আশরাফ হোসেন লিপুর নেতৃত্বাধীন নির্বাচক প্যানেল যে স্কোয়াডটা দিলেন সেইটা নিয়ে তাই আমার আসলে অনেকগুলো প্রশ্নের জায়গা আছে। দেখুন, আমরা যদি শুরু থেকে শুরু করি, স্কোয়াডটা কেমন হয়েছে? আমাদের ওপেনিং এ এখানটাতে তানজিদ হাসান তামিমকে রাখা হয়েছে। ওয়ার্ল্ড কাপের 7টা ম্যাচ খেলে যিনি মাত্র 76 রান করেছেন, কিন্তু আমি এটা বুঝতে পারি যে তার উপরে নির্বাচকরা বিনিয়োগ না হয় করছেন। তরুণ ক্রিকেটার, সামনে ভালো ভবিষ্যৎ রয়েছে, তার উপরে বিনিয়োগ করা যায়। আমাদের ওপেনিং এ আরেকজন লিটন দাস, তিনিও ওয়ার্ল্ড কাপে মিজারেবলি ফেল করেছেন শুধুমাত্র লাস্ট ম্যাচটা বাদে, এবং সেই আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটাতেও তিনি দলকে জেতাতে পারেননি। তাও আমি ধরলাম যে আমাদের যেহেতু প্লেয়ার নেই, ঠিক আছে, লিটনকে এখানে নেওয়া হয়েছে। সৌম্যকে বাদ দিয়ে এখানে পারভেজ হোসেন ইমনকে আনা হয়েছে। পারভেজ হোসেন ইমন কিন্তু টি-20 ফরম্যাটে 3টা ম্যাচ খেলেছেন, বেসিক্যালি আসলে একটা ম্যাচই খেলেছেন 2022 সালে জিম্বাবুয়ের বিপক্ষে, যেখানে তিনি 2 রান করেছেন। আর বাকি যে 2টা ম্যাচ সেটা এশিয়ান গেমসে খেলেছিলেন, সেইটাকে তো মানে টি-20 মর্যাদা আছে, কিন্তু আমরা তো আসলে ওইভাবে ধরতে পারি না। সাম্প্রতিক সময় তার ব্যাটিং কিন্তু যে খুব ভালো করছেন তিনি, ব্যাপারটা সেরকম নয়। এইচপির হয়ে অস্ট্রেলিয়া ট্যুরে গিয়েও তিনি খুব ভালো করতে পারেননি, কিন্তু তারপরও ওই যে আবার তরুণ ক্রিকেটার, টি-20 রসদ তার ব্যাটিং এ রয়েছে, সো তার উপরে ইনভেস্ট করাই যায়। লিপু ভাইয়ের এই সিদ্ধান্তটাকেও আমি আসলে সাধুবাদী জানাই। আমাদের ব্যাটিং এ ধরেন এরপরে নাজমুল হোসেন শান্ত রয়েছেন, যার নিজের ব্যাটিং নিয়ে অনেক প্রশ্ন রয়েছে, কিন্তু তিনি যেহেতু ক্যাপ্টেন, দলে তো তিনি থাকছেনই, সেটা খুবই স্বাভাবিক। তাওহিদ হৃদয় রয়েছেন বাংলাদেশের ব্যাটিং এর মিডল অর্ডারের মেরুদণ্ড হিসেবে যাকে আসলে বলা যায়। কিন্তু ব্যাটিং এর পরের যে 2টা জায়গা, জাকের আলী অনিক এবং মাহমুদুল্লাহ রিয়াদ, এই 2জনকেও রাখা হয়েছে। টি-20 ওয়ার্ল্ড কাপে এরকম ভরাডুবির পরও এই 2জনকে রাখা হয়েছে। জাকের আলী অনিককে তো মনে হয়েছে যে ইন্টারন্যাশনাল ক্রিকেটে গিয়ে তিনি পুরোপুরি খাবি খাচ্ছেন। ওয়ার্ল্ড কাপে 4 ম্যাচে করেছেন মাত্র 35 রান, তাকে আবার রিটেইন করা হয়েছে। মাহমুদুল্লাহ রিয়াদ, যিনি বিশ্বকাপে এরকম একটা ন্যাক্কারজনক বিশ্বকাপ কাটিয়েছেন, 7 ম্যাচ খেলে করেছেন মাত্র 95 রান, ফিনিশারের রোলে গিয়ে তিনি মোটামুটি বাংলাদেশের সেমিফাইনালে ওঠার সম্ভাবনাটাকেই ফিনিশ করে দিয়েছেন। ওই যে যখন 19 বলে 43 রান লাগে তখন 5টা বল ডিফেন্স করে, এবং সেইখান থেকে তিনি পুরো ওয়ার্ল্ড কাপে করেছেন 7 ম্যাচে মাত্র 95 রান, সেইটাও 100-র নিচে স্ট্রাইক রেটে। বয়স তার 39 বছর, তাকেও আমরা রেখেছি।
তাহলে আমরা আসলে সামনের দিকে এগোবো কিভাবে? আমরা পরে টি-20 ওয়ার্ল্ড কাপকে যে নতুন সাইকেলের কথা আমরা বলছি সেই দিকে আমরা আসলে এগোবো কিভাবে? যাই হোক, এই 7 জন হচ্ছে গিয়ে আমাদের প্রপার ব্যাটসম্যান আমরা ধরতে পারি। আমাদের এখানে স্পিন বোলিং ডিপার্টমেন্টে হচ্ছে গিয়ে 4 জন স্পিনার, মেহেদী হাসান মিরাজ। মিরাজকে আপনি যদি এখন টি-20 ফরম্যাটে, মিরাজ বেশ কিছুদিন পর লাস্ট দিনই ফিরেছেন। লাস্ট দিনই খেলেছেন বছর খানেকেরও বেশি আগে আফগানিস্তানের বিপক্ষে, কিন্তু নিউজিল্যান্ডে ট্যুরে তিনি কিন্তু টি-20 স্কোয়াডে ছিলেন না, শুধু সেই স্কোয়াডে তিনি ভাইস ক্যাপ্টেন পর্যন্ত ছিলেন, তবে কোনো ম্যাচে তাকে একাদশে খেলানো হয়নি। সেই দীর্ঘ একটা সময় পর মিরাজ খেলেছেন মানে টি-20তে তাকে ফেরানো হয়েছে। তাকে কি আমরা আসলে টি-20 প্রপার অলরাউন্ডার হিসেবে ধরতে পারি? হ্যাঁ, সাকিবের বদলে তিনি এসেছেন, কিন্তু এইখানটাতে মূলত মিরাজের বোলিংটা কি কনসিডার করা হয়েছে বেশি করে। অফ স্পিনার মিরাজের সঙ্গে এখানে হচ্ছে গিয়ে রিশাদ হোসেন রয়েছেন, যিনি ওয়ার্ল্ড কাপে অসাধারণ বোলিং করেছেন। আমাদের ওয়ার্ল্ড কাপের সবচেয়ে বড় ফাইন্ড আমরা তাকেই বলতে পারি। আরেক অফ স্পিনার শেখ মাহেদী হাসানকেও রাখা হয়েছে, সঙ্গে এইখানটাতে বাহাতি স্পিনার রকিবুলকে আনা হয়েছে। কার জায়গায়? তানভীরের জায়গায়। এখন তানভীরকে তো ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে আমাদের এই নির্বাচকরা, এই লিপু ভাই, হান্নান সরকার এবং আব্দুর রাজ্জাকরা, তারাই তো নিয়েছিলেন। সো সেইখানে কোনো ম্যাচ না খেলিয়ে তিনি আসলে বাদ পড়লেন কিভাবে? তার অপরাধটা কি? মানে তানভীরকে তার মানে হচ্ছে গিয়ে ওয়ার্ল্ড কাপে স্কোয়াডে নেওয়াটা তার মানে ভুল ছিল, অথবা এখন যে বাদ দিয়েছেন সেইটা ভুল। ওয়ার্ল্ড কাপে নিয়েছেন, কোনো ম্যাচ খেলাননি, কিন্তু তারপরে বাদ দিয়ে এখান থেকে আরেক জায়গায় রাকিবুলকে আনা হয়েছে। আমার রাকিবুলের এগেন্সে কিছু নাই, তিনিও তরুণ ক্রিকেটার, তার উপরেও ইনভেস্ট করা যায়, কিন্তু তাহলে তো হচ্ছে গিয়ে লিপু ভাইদের ওই ধারাবাহিকতার জায়গাটা তো থাকলো না। 4 জন এখানে স্পিনার এবং আমাদের পেস বোলার 4 জন, এইটাই সবচেয়ে মানে কোন রকম কোনো কন্ট্রোভার্সি নেই আমরা বলতে পারি। কেননা আমাদের ওয়ার্ল্ড কাপে যে দুর্দান্ত পারফর্ম করেছেন আমাদের পেস ট্রায়ো, মুস্তাফিজুর রহমান, তানজিম, কে বলা চলে যে তানজিম সাকিব এবং হচ্ছে গিয়ে তাসকিন আহমেদ, তাদের এত ভালো পারফরমেন্সের ভিড়ে শরীফুল ইসলাম আসলে ম্যাচ খেলারই সুযোগ পাননি। তো এই 4 জনকেই রাখা হয়েছে এই ভারতের বিপক্ষে টি-20 স্কোয়াডটাতেও। এখানটাতে হচ্ছে গিয়ে সাইফুদ্দিনকে নিয়ে কথাবার্তা ওয়ার্ল্ড কাপ স্কোয়াডের আগেও হয়েছিল, কিন্তু তাকে এই স্কোয়াডটাতেও রাখা হয়নি। ফেয়ার এনাফ, আমি আসলে সেইটাও মেনে নিলাম যে ঠিক আছে, আমাদের পেস বোলিং ডিপার্টমেন্টটা খুব ভালো, আমরা এই স্ট্র্যাটেজিতে এগিয়েছি। এখন আপনি আমাকে বলেন যে বাংলাদেশের এই 15 সদস্যের টিমটার মধ্যে ব্যাটসম্যান, প্রপার ব্যাটসম্যান আছেন 7 জন এবং বোলার রয়েছেন 8 জন। কোন টি-20 স্কোয়াডে, কোন দেশের কোন টি-20 স্কোয়াডে আপনি আমার বলেন তো যে ব্যাটসম্যানের চেয়ে বোলারের সংখ্যা বেশি থাকে? এটা হয়। এবং আমরা এই জায়গাটার ওয়ার্ল্ড কাপে যেই ভুলটা করেছি সেই ভুলটা আবারও এখানে করছে। ওয়ার্ল্ড কাপের টিমটা তো আমি বলেছিলাম যে বাংলাদেশ একজন ব্যাটসম্যান কম নিয়ে স্কোয়াডটা সাজিয়েছে, এবং সেই জায়গাটাতে তাও তো সাকিব ছিলেন রে ভাই, এখন তো সাকিবও নেই। সো আপনি সেই ব্যালেন্সের জায়গাটা বা ব্যাটিং এরটা তো আরো আপনার কমে গেল না? আমাদের এখানে আমি বলছি 7 জন ব্যাটসম্যান রয়েছে, সেই 7 জন ব্যাটসম্যানের ভিতরে ভারতের বিপক্ষে যে 3টা টি-20 ম্যাচ খেলবো, আমার তো হিসাব বলে ভাই 3টা ম্যাচে আমরা অন্তত পক্ষে এই 7 জন ব্যাটসম্যানের মধ্যে 6 জন একাদশে থাকবেনি। আর যে আমরা 8 জন বোলার নিয়েছি, 4 জন পেসার 4 জন স্পিনার, সেই 8 জন বোলারের মধ্যে থেকে 5 জন কে আপনি হচ্ছে গিয়ে একাদশে দেখতে পারেন। সো আপনি 7 ব্যাটসম্যানের মধ্যে 6 জন খেলবে আর 8 বোলারের মধ্যে 5 জন খেলবে, ব্যালেন্সটা কি হলো? ব্যালেন্সটা কি এই জায়গাটাতে ঠিক হলো? ঠিক হলো বলে তো আমার কাছে আসলে মনে হয় না। সো আমরা এইখানটাতে যে হচ্ছে গিয়ে আমরা যে একটা নতুন সাইকেল শুরু করব, আমরা যদি হচ্ছে গিয়ে সেই ওয়ার্ল্ড কাপের ফর্মুলাতে আগে, তার মানে আমাদের ওয়ার্ল্ড কাপ ভালো গিয়েছে, তার মানে আমরা ওয়ার্ল্ড কাপ ধরে নিচ্ছি আমরা খুব ভালো করেছি, ওই স্ট্র্যাটেজিতে আমরা তো ওয়ার্ল্ড কাপে তো আমরা ভালো করি নাই রে ভাই। আমরা বলছিলাম যে নেপালের বিপক্ষে জিততে আমাদের কালঘাম ছুটে গিয়েছে, আফগানিস্তানের বিপক্ষে আমরা ওই রকম ভাবে একটা ন্যাক্কারজনক একটা পরিস্থিতির মধ্যে আমরা পড়েছিলাম, হেরে যাওয়ার কারণে নয়, শুধু আমরা যেইভাবে হচ্ছে গিয়ে সেমিফাইনাল স্পটটা চেঞ্জই করতে পারিনি সেই কারণে। তো আমরা সেই ব্লু প্রিন্টে আবারও আমরা এগোচ্ছি। এটা কি আসলে বাংলাদেশ ক্রিকেটে যে নতুন একটা সাইকেল শুরু হচ্ছে টি-20 ফরম্যাট অন্ততপক্ষে, সেইটাতে কি ফেয়ার হচ্ছে? সাকিব আল হাসান তার ওই অবসর ঘোষণার প্রেস কনফারেন্সে বলেছিলেন যে এই যে টুর্নামেন্টগুলো রয়েছে, মানে সিরিজগুলো রয়েছে, সেখানে নতুন নতুন ক্রিকেটারদের যেন বাজিয়ে দেখা হয়, তাহলে হচ্ছে গিয়ে তারা 2026 স্পেসিফিক তিনি উল্লেখ করেছেন, 2026 ওয়ার্ল্ড কাপ মাথায় রেখে যদি 6 মাস 1 বছর পর যদি মনে হয় যে না সাকিবের ফিটনেস ঠিক থাকে বা তাকে দলে প্রয়োজন, তাহলে তার টি-20 টিমে ফেরার সেই সুযোগের জায়গাটা রয়েছে। সো সেই নতুনের জায়গাগুলোকে আমরা আসলে দেখতে পারছি, দেখলাম মাত্র 3টা চেঞ্জ নিয়ে এই জায়গাটা কি আমরা সেই পথে কি আমরা এগোনোর কথা কি আমরা বলতে পারি? এখন আমি শুরুতে যে কথা বলছিলাম, ভারত এবং বাংলাদেশের যে পার্থক্যের জায়গাটা, কি বিশাল পার্থক্যের জায়গাটাতে আমরা রয়েছি, মেন্টালিটির পার্থক্য, যেটা দল ঘোষণাতেও স্পষ্ট হয়েছে, সেইটা কোনটার ক্ষেত্রে আমি বলছি। টি-20 ওয়ার্ল্ড কাপে ভারত চ্যাম্পিয়ন হয়েছে, সেই চ্যাম্পিয়ন হওয়ার পর এইটা তাদের 3rd সিরিজ। তারা জিম্বাবুয়ের বিপক্ষে একটা টি-20 সিরিজ, জিম্বাবুয়ের বিপক্ষে টি-20 সিরিজ খেলেছে, শ্রীলঙ্কার বিপক্ষে খেলেছে এবং বাংলাদেশের বিপক্ষে সিরিজের দল ঘোষণা করা হয়েছে। এই 3টা সিরিজে ভারত কতজন ক্রিকেটারকে দলে ডেকেছে?
আপনার কোনো আইডিয়া আছে? ধারণা করতে পারেন বিশ্ব চ্যাম্পিয়ন দল কিন্তু, হ্যাঁ ঠিক আছে, সেই বিশ্ব চ্যাম্পিয়ন দল থেকে বিরাট কোহলি, রোহিত শর্মা, রবীন্দ্র জাদেজারা অবসর নিয়েছেন, তারপরও এই 3টা সিরিজে তারা যে এত রকম ভাবে দেখার চেষ্টা করছেন, 2026 ওয়ার্ল্ড কাপ মাথায় রেখে টিম তৈরির চেষ্টা করছেন, সেই জায়গাটাতে এই 3 সিরিজে তারা 27 জন ক্রিকেটারকে দলে ডেকেছেন রে ভাই, 27 ক্রিকেটার্স। আর আমরা সেইখানে যেই দলটা বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে, সেই বিশ্ব চ্যাম্পিয়ন দলের হচ্ছে গিয়ে তারা পরে 3 সিরিজে 27 জন ক্রিকেটার তারা দলে ডেকে তারা মানে দেখছে যে বাজিয়ে দেখছে পরের ওয়ার্ল্ড কাপের জন্য। এবং এই সময় যে তারা পারফর্ম খারাপ করেছে তা তো না, তারপরেও তারা সেই জায়গাটাতে রয়েছে। আর আমরা ওয়ার্ল্ড কাপে ওই রকম জঘন্য একটা ওয়ার্ল্ড কাপ কাটানোর পরও ভেরি নেক্সট সিরিজে আমাদের স্কোয়াডে পরিবর্তন মাত্র 3টা। এটা কি একসেপ্টেবল? এটা কি হয়? এখন আপনি বলতে পারেন যে ভাই বাংলাদেশে তো এর মধ্যে কোনো টুর্নামেন্ট হয় নাই, কোনো টি-20 হয় নাই, তো এই সিলেকশন প্যানেল হচ্ছে তারা কার উপরে ভরসা করবে, তা কাদেরকে ডাকবে? তো সেটা যদি বলি তাহলে পারভেজ হোসেন ইমনকে কেন ডেকেছেন, কিসের ভিত্তিতে ডেকেছেন? সেটা যদি বলি তাহলে রাকিবুলকে কেন ডেকেছেন? সেইটা যদি বলি তাহলে হচ্ছে কি আপনি তানভীরকে কেন বাদ দিয়েছেন? সেগুলো তো ঠিক না। তাইলে ভাই ওই 15 জনই রেখে দিতেন, মানে সাকিব বাদ দিয়ে বাকি 14 জনই রেখে দিতেন। সো আমরা এখানটাতে ভারত এবং বাংলাদেশের দুই দলের শক্তির পার্থক্য কতটা সেটা আমরা মাঠেই দেখবো। সেই জায়গাটাতে ভারতের এরা পারফর্মার, আইপিএল এ তারা দুর্দান্ত খেলেন, তাদের পাইপলাইন অনেক স্ট্রং, সবই ঠিক আছে। কিন্তু আমাদের এই নির্বাচক প্যানেল, গাজী আশরাফ হোসেন লিপুট ভাইয়ের নেতৃত্বাধীন যে প্যানেল, তারা যেই দলটা দিয়েছেন আসলে সেইখানটা দেখে আমি আসলে খুবই 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 হতাশ, ভীষণ রকম হতাশ। ওই কারণেই, কারণ পরের ওয়ার্ল্ড কাপ মাথায় এই জায়গাটাতে কোনো রকম কিছু আছে বলে আমার কাছে মনেই হয় না। এবং পারফর্ম না করলেও যে দলে থাকা যায় সেইটা, মানে তানজিদ তামিম, কেউ চলে শান্ত, কিংবা হচ্ছে গিয়ে লিটন দাসদের কথা বাদ দিলাম, জাকের আলী অনেক আর হচ্ছে গিয়ে মাহমুদুল্লাহ রিয়াদরা বিশেষ করে বেশি করে সেইটা প্রবল ভাবেই বুঝিয়ে গেছেন। আমি জানি না 39 বছর বয়সী মাহমুদুল্লাহ রিয়াদকে 2 বছর পরেরও আমাদের টি-20 বিশ্বকাপ স্কোয়াডে আমাদের সিলেকশন প্যানেল তারা দেখছে কিনা। তা না হলে এরকম স্কোয়াড ঘোষণার আসলে মানেটা কি? ভারতের সঙ্গে আমাদের পার্থক্য শুধু র্যাঙ্কিং এ না, ভারতের সঙ্গে আমাদের পার্থক্য শুধুমাত্র বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া এবং নেপালকে কোনো মতে হারিয়ে খুশির ডঙ্কা বাজানোতে নয়, আমাদের আসলে মেন্টালিটিতেই পার্থক্য। আমাদের আসলে ওই যে দল ঘোষণাতেই সেইটা অনেক বেশি করে স্পষ্ট হয়ে যায় যখন ভারত 3 সিরিজে 27 জন ক্রিকেটারকে দলে ডাকে এবং বাংলাদেশ ওইরকম একটা ডিজাস্ট্রাস বিশ্বকাপের পর ফার্স্ট সিরিজে তেমন কোনো পরিবর্তন ছাড়াই দল ঘোষণা করে, একটা ভারসাম্যহীন একটা দল ঘোষণা করে। একমত হবেন কি আমার সঙ্গে?